Hello, my dear students of class 12. Welcome you once to my class, and this is going to be the third episode or third session on the discussion of the particular poem Ulysses by Tennyson that is there in your syllabus. And of course, we covered a major portion of the poem in the previous two classes, and today it is going to be the rest part that I will be trying to cover up. গতদিন আমরা যে জায়গাটায় শেষ করেছিলাম বা ছেড়েছিলাম সেই জায়গাটাতে আমরা দেখছিলাম ইউলিসিস তিনি তার এই ওল্ড এজে এসেও হয়তো তিনি বলছেন যে আমার জীবনে আর হয়তো খুব বেশি হলে বছর তিনেক বেঁচে রয়েছে, কিন্তু সেই বছরগুলোতেও তিনি একটা সিজলেস এফোর্ট চালিয়ে যেতে চান টু গ্যাদার ফার্দার নলেজ, টু সি ইয়েট দ্য আনসিন, টু নো ইয়েট টু বি নোন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আই উইশ টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। আমি অস্তগামী তারাকে যেরকমভাবে আমরা যদি ফলো করার চেষ্টা করি যতটা ইলিউসিভ হয়ে যায়, ততটা ইলিউসিভ হলেও আমি নলেজকে ফলো করতে চাই। এবং কতদূর পর্যন্ত ফলো করতে চাই না, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। মানুষের ভাবনা চিন্তা যতদূর পর্যন্ত পৌঁছতে পারে সীমা, তারও বাইরে যেতে চাই। অ্যাকচুয়ালি মানুষেরা আমরা যতটা ভাবি না কেন, সেই ভাবনারও যেন একটা সীমা থাকে। এখানে বলতে চাওয়া হয়েছে যে অ্যাজ আ হিউম্যান বিং ক্যান ইম্যাজিন বিয়ন্ড দ্যাট লেভেল অফ অর বিয়ন্ড দ্যাট টেরিটরি অফ ইমাজিনেশন, মানুষের কল্পনারও বাইরে যতদূর যেতে পারি আমি ততদূর যেতে চাই। দিস ইজ মাই সান মাই ওন টেলিমেকার্স। এবার একটা সুইচ ওভার আমরা দেখছি, এখানে একটু চেঞ্জ দেখব প্রসঙ্গে। নিজের সাপেক্ষে এতক্ষণ যা যা কথা বলেছেন, এবার ছেলের সাপেক্ষে কথাগুলো বলছেন। অফকোর্স তিনি নিজেকে তুলে ধরার জন্যই বলছেন, কিন্তু প্রসঙ্গটা টেনে আনছেন ছেলের। তো বলছেন দিস ইজ মাই সান, দিস ইজ মাই ওল্ড টেলিমেকার্স। এক্স্যাক্টলি এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাই ওন টেলিমেকার্স হলে ঠিক ছিল, কিন্তু এটাকে আমরা ওই ওয়াইজ মিস্টেক বলেই ধরবো। আর্শপ্রয়োগ যারা গ্রেট রাইটার তাদের মিস্টেককে আমরা মিস্টেক বলে ধরবো না। তো দিস ইজ মাই সান, এই আমার ছেলে, আমার নিজের ছেলে টেলিমেকার্স। এই কথার মানে হচ্ছে এই যে আমারই তো জিন রয়েছে ওর মধ্যে, কিন্তু দুজন আলাদা মানুষ, টু ডিফারেন্ট টাইপস অফ পার্সনস। ওকে, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, যাকে আমি ছেড়ে যাব বা ছেড়ে যাচ্ছি এই রাজদণ্ড এবং এই আইল মিনস দ্য আইল অফ ইথাকা, দ্য কিংডম অফ ইথাকা। উনি বলতে চাইছেন যে আমি এই রাজ্যের শাসনভার ছেড়ে যাব এরপরে আমার ছেলে টেলিমেকার্সের হাতে। সো তার সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট অবশ্যই থাকা উচিত, বাবা হিসেবে ছেলের অ্যাসেসমেন্ট এবং পূর্ববর্তী শাসক হিসাবে পরবর্তী শাসকের একটা অ্যাসেসমেন্ট আমরা এখানে দেখব। ওয়েল লাভড অফ মি, হ্যাঁ আই লাভ হিম সো মাচ। অফ এখানে আমি আগেও বলেছি অফ বাই অর্থে ব্যবহৃত হয়েছে। সো ওয়েল লাভড বাই মি, ডিসার্নিং টু ফুলফিল। ডিসার্নিং কথা মানে হচ্ছে মোটামুটি বিবেচক, ইন্টেলিজেন্ট, এই অর্থে আর কি। ওয়াইজ, প্রুডেন্ট, ইন্টেলিজেন্ট, ইউ মে ইন্টারপ্রিট দিস ওয়ার্ড ইন দিস ওয়ে। তো যথেষ্ট রকম ডিসার্নিং বা বিবেচক, বুদ্ধিমান, টু ফুলফিল দিস লেবার। হোয়াট টাইপ অফ লেবার? যে লেবার আমি দিয়ে এতদিন এই সাম্রাজ্য সামলেছি, গড়ে তুলেছি সাম্রাজ্যটাকে আমার মতো করে, সেটা ঠিকঠাক ম্যানেজ করার মতো ওর ডিসার্নিং অ্যাবিলিটি রয়েছে বলে আমার মনে হয়। তো দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আ রাগিড পিপল। এবং একটা রাগিড পিপল, এর আগেও আমরা দেখেছি সাভেজ পিপল বলেছেন, কারণ ইউলিসিসের রাজত্বের একটা বড় অংশ আমি বলেছিলাম আগে যে রকি সারফেস, এবং সেখানে বেশ কিছু ট্রাইবাল পিপল বসবাস করতেন। তাদেরকে আইন বা সভ্য দুনিয়ার আইন খুব একটা মানাতে পারেননি তিনি তার শাসনকালে। তিনি আশা রাখছেন যে তার ছেলে উইথ স্লো প্রুডেন্স, প্রুডেন্ট তো বটে এবং তাড়াহুড়ো করা যাবে না এই ব্যাপারটায়, স্লোলি হি উড বি মুভিং উইথ হিজ মুভ, হি উড বি এবল টু সাবডিউ দেম অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, ধীরে ধীরে হালকাভাবে, নট থ্রু এনি কাইন্ড অফ র্যাশ অর ড্রাস্টিক এফার্টস। শাসক হিসাবে আইন মানানোর জন্য সবসময় বল প্রয়োগ করে মানানো যায় না, কারণ আইন তখনই মানুষ মানে যখন সে আইন মানার প্রয়োজনীয়তাটা বুঝতে পারে, এবং সেই প্রয়োজনীয়তা বোঝানোর জন্য তাদেরকে প্রিপেয়ার করতে হয় থ্রু এডুকেশান, থ্রু কন্টিনিউয়াস অ্যাডভার্টাইজমেন্টস অর প্রিচিং, প্রচার, বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে মানুষকে বোঝাতে হয়। তো যাই হোক, তখন তো অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার ছিল না, তখন জাস্ট পাবলিক স্পিকিংয়ের জায়গাটা ছিল। তো কী বলছে যে সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং টেলিমেকার্স তাদেরকে সাবডিউ করবে, বর্ষতা স্বীকার করাবে। অ্যান্ড অফকোর্স টু দ্য ইউজফুল অ্যান্ড টু দ্য গুড। ইউজফুল অ্যান্ড গুড টু হুম? টু দ্য স্টেট।
রাজ্যে বা দেশের বা রাষ্ট্রের ব্যাপারে তারা ইউজফুল হবে। অ্যাকচুয়ালি আমরা কখনো ভেবে দেখি না সরকার বিভিন্ন প্রকল্পে আমাদের জন্য এত টাকা যে খরচ করেন কেন, শিক্ষা খাতে বা অন্যান্য খাতে, অ্যাকচুয়ালি টু মেক আস গুড সিটিজেন। কারণ গুড সিটিজেন্স আর রিয়েল অ্যাসেটস অফ দ্য স্টেট। যে দেশের নাগরিক যত বেশি সভ্য, যত বেশি ওয়েল বিহেভড, আইন মেনে চলা মানুষ থাকে, ল অ্যাবাইডিং পিপল, সেই দেশ কিন্তু তত বেশি উন্নত। ফলে তার জন্য তাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হয়। সেটাই বলছি যে টেলিমেকার্স তাদেরকে পারবে টু মেক দেম রিয়েলি ইউজফুল সিটিজেন ফর দ্য স্টেট। ওকে, অ্যান্ড গুড অফকোর্স। মোস্ট ব্লেমলেস ব্লেমলেস ইজ হি। কে? টেলিমেকার্স। টেলিমেকার্সে কোনো ত্রুটি আমি দেখিনি। অলমোস্ট পারফেক্ট অ্যাজ এ সান, অ্যাজ এ রুলার। Most blameless is he, centered in the sphere of common duties. Here comes the difference, point of difference with the father. সে ঘরোয়া এই সার্কেলে, উইদিন দ্য ডোমেস্টিক সার্কেল, অথবা এই যে আমাদের পরিচিত জগৎ, তার মধ্যে খুব সেন্টার, অর্থাৎ ঘরোয়া মানুষ। হি ইজ সেন্টার ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস। কমন ডিউটিস বোথ অ্যাজ এ সান, অ্যাজ এ রুলার। ওকে, ডিসেন্ট নট টু ফেল, যথেষ্ট ভদ্র, ওয়েল বিহেভড। ওকে, not to fail in the offices of tenderness. Offices of tenderness means filial duties. বাবা মার প্রতি যে ডিউটি, সেই ডিউটিও সে ফেল করবে এটা আমি মনে করি না। কারণ যথেষ্ট সে ওয়েল বিহেভ, ওয়েল গ্রুমড, ওয়েল ব্রেড, ফ্যামিলি কালচার সে সুন্দরভাবে মেনটেন করে চলে। ফলে যদি আমি চলেও যাই কোনো কারণে, অ্যাকচুয়ালি তার অর্থাৎ ইউলিসিসের ভাবনাটা তার নিজেকে নিয়ে নয়, তার স্ত্রী পেনিলোপকে নিয়ে। যদি তিনি বেরিয়ে যান অভিযানে এবং যদি আর না ফেরেন, তাহলে তার স্ত্রী, বৃদ্ধা স্ত্রীর দায়িত্ব থাকবে ছেলের হাতে। ছেলে কেমন ধরনের মানুষ? যথেষ্ট ভালো, এবং বাবা মার প্রতি কর্তব্যে তার কোনো ঘাটতি বা খামতি থাকবে বলে মনে হয় না। Descend not to fail in office of tenderness and pay meet adoration to my household gods. এবং বাড়িতে যে সমস্ত দেবদেবীদের পূজা অর্চনা হয়, আরাধনা হয়, তাদেরকেও প্রপারলি সে অ্যাডোরেশন দেবে, প্রপার ওয়ার্শিপিং ব্যাপারটা দেখবে। অর্থাৎ একজন ঘরোয়া মানুষ বাবা মাকে দেখবে, বাড়ির পূজা অর্চনা, অন্যান্য যে বিষয় ডোমেস্টিক ম্যাটার্স, সেগুলো প্রপারলি মেনটেন করবে, ম্যানেজ করবে। এইটা এক্সপেক্ট করি আমরা একজন সংসারী মানুষের কাছ থেকে। অ্যাকচুয়ালি ইউলিসও তাই বলছি যে আমার ছেলে এই সমস্ত ব্যাপারে ঠিকঠাকভাবেই তার দায়িত্ব পালন করবে বলে আমার মনে হয়। কিন্তু তিনি বলছেন যে হোয়েন আই এম গন, আমি যখন থাকবো না, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন্ড। দ্যাট ইজ দ্য স্ট্রাইকিং লাইন। কিন্তু সে করে তার কাজ আর আমি আমার কাজ। সো আমি আমার মতো, সে তার মতো। আমি বারমুখো, সে ঘরমুখো। বাবারই ছেলে, কিন্তু দুজন ডিফারেন্ট পার্সন। ফলে ইউলিসিস কিন্তু ডোমেস্টিক ফিল্ড বা রাজ্যকে নিয়ে খুব একটা চাপে নেই, কারণ তিনি জানেন তার ছেলে যথেষ্ট দায়িত্বশীল। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে দূরে বন্দর রয়েছে, শুয়ে রয়েছে। দ্য ভেসেল পাম্পস আর সেল, জাহাজগুলোর পাল যেন ফুলে ফুলে উঠছে, পাফিং। ওকে, বাতাসে আন্ডার দ্য প্রেশার অফ দ্য রাইজিং উইন্ড, দ্য সেলস আর গেটিং সোয়েলড আপ ইন দেয়ার শেপ। ওকে, দ্য ভেসেল পাফস হার সেল, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। গ্লুম এখানে ব্যবহৃত হয়েছে কিন্তু ভার্ব হিসাবে। ওইখানে যে বিষণ্ণ হয়ে উঠছে, সে বিস্তৃত অন্ধকার সমুদ্র। কারণ অ্যাকচুয়ালি এটা এখন দিনের শেষ ভাগ হয়ে আসছে। ওকে, তো জেনারেলি গ্রেসিয়ানরা জার্নি শুরু করতো, তারা এটাকে অসপিশিয়াস টাইম বলে মনে করতো সন্ধ্যার দিকটাতে। তো সেই জন্য আমরা দেখব যে ইলিয়াড বা ওডিসিতে যে সমস্ত ভয়েজের কথা বলা হয়েছে, তার বেশিরভাগ ভয়েজগুলো কিন্তু শুরু হয়েছে এরকম একটা ট্রানজিশনাল টাইমে। দিন শেষ হয়ে যাচ্ছে, রাত আসছে। ওকে, এটা ওরা খুব অসপিশিয়াস বলে মনে করতো। তো দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, বিশাল চওড়া যে সমুদ্র, বিস্তৃত সমুদ্র, সেটা ধীরে ধীরে বিষণ্ণ হয়ে উঠছে। মাই ম্যারিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রড অ্যান্ড থট উইথ মি, আমার যারা কো ম্যারিনার্স, যারা আমার সঙ্গে কী করেছে, দ্যাট হ্যাভ টয়েল, পরিশ্রম করেছে, দ্যাট হ্যাভ লেবার হার্ড অ্যান্ড রট ওয়ার্কড অ্যান্ড থট উইথ মি, আমার সঙ্গে ভেবেছে, অর্থাৎ আমার ভাবনার জগৎকে শেয়ার করেছে, আমার সঙ্গে কাজ করেছে, তারা আমার জন্য বিভিন্ন রকম পরিস্থিতি সমানভাবে ভাগ করে নিয়েছে। সো দে আর দ্য সোলস। এখানে পার্সনস কেন বললো না? কারণ অ্যাকচুয়ালি সোল কথার এখানে স্পেশাল সিগনিফিক্যান্স আছে। একটা মানুষ কেমনভাবে আচরণ করবে, কেমনভাবে তার কাজকর্ম হবে, তার অনেকটাই নির্ভর করে কিন্তু তার মনের উপরে। সো এরা হচ্ছে সেই মানসিকতার মানুষ। সোল
এই কথাটা ব্যবহার করা হয়েছে পিপল অফ দ্য মেন্টালিটি, এইটা বোঝানোর জন্য। ওকে, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম, যারা চিরদিন উইথ সাম কাইন্ড অফ লাইট হার্টেড ওয়েলকাম, তারা সবসময় যেন খুব ক্যাজুয়ালি নিয়েছে। ক্যাজুয়ালি মানে কিন্তু কেয়ারলেসলি নয়, অ্যাকচুয়ালি ওই যে আগে বলেছিলাম ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, অনেকটা সেই কথাটাকে বলছে যেন। ওয়েলকাম জানিয়েছে এবং অ্যাকসেপ্ট করেছে, টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। অ্যাকচুয়ালি এটা অবশ্যই সিম্বলিক। থান্ডার মিন্স হার্ড টাইমস অফ লাইফ অ্যান্ড সানশাইন মিন্স বেটার টাইমস, হ্যাপি টাইমস, গুড টাইমস অফ লাইফ। ওকে, অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, নির্ভীকভাবে, উইদাউট এনি টাচ অফ ফিয়ার, অ্যান্ড ফ্রি ফোরহেডস। ফ্রি হার্টস নয় বললাম, ফ্রি ফোরহেডস কেন? উইদাউট এনি হেজিটেশন। মানুষের মধ্যে যখন হেজিটেশন আছে তখন কপাল কুঁচকে যায়। দ্য রিঙ্কলস আর ফাউন্ড অন দ্য ফেস। তো ইনি বলছেন যে এরা সেই ধরনের মানুষ যারা কিন্তু ফ্রি হার্ট অ্যান্ড ফ্রি ফোরহেড, অর্থাৎ উইদাউট এনি ফিয়ার, উইদাউট এনি হেজিটেশন, তারা আমার পাশে থেকে আমার জগৎটাকে শেয়ার করেছে। ওকে, এইবারে আবার একটা সুইচ আমরা দেখতে পাচ্ছি। ছেলে প্রসঙ্গ বলার পরে পরিস্থিতিটা বলে নিলেন, তিনি জার্নি শুরু করতে চাইছেন। এবারে আবার একটা সুইচ ওভার আমরা দেখছি, তার স্ত্রীর দিকে ফিরেছেন। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি দুজনেই বুড়ো হয়ে গেছি। সো উই হ্যাভ গ্রোন ইন ইয়ার্স। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। দিস ইজ দ্য পয়েন্ট ভেরি মাচ স্ট্রাইকিং ইন দ্য পোয়েম। অ্যাকচুয়ালি জেনারেলি আমরা মানুষেরা ধরে নিই বুড়ো হয়ে গেল মানুষ মানে তার আর কিছু ওয়ার্থ নেই। আমাদের এই জন্য দেখবে আমাদের বাংলাতে একটা খুব খারাপ শব্দ ব্যবহার হয়, বুড়ো হাবড়া। তো আমি যে এই শব্দগুলো খুব ডেরিগেটেড শব্দ আমার বলে মনে হয়। যাই হোক, অ্যাকচুয়ালি এর পেছনে কিন্তু যারা পারিপার্শ্বিক মানুষজন রয়েছেন তারা বাদেও যে ব্যক্তি ওখানে ইনভলভ, যাকে নিয়েই কথাটা হচ্ছে এই বৃদ্ধ মানুষ, তারও কিছুটা দায়বদ্ধতা থাকে। আমাদের মাইন্ডসেটের উপর আমরা কিন্তু জীবনে বাঁচি। আমি যদি ভেবে নিই ও আই হ্যাভ গ্রোন ওল্ড, আমার তো এবারে বিশ্রামের বয়স, তাহলে কিন্তু কোয়াইট ন্যাচারালি খুব দ্রুতভাবে তোমার শরীর এবং মন ওই বার্ধক্য ফিল করবে। বাট তুমি যদি ভাবো বা আমরা যদি ভাবতে পারি যে এক্স্যাক্টলি আই অ্যাম অলরেডি ম্যাচিউর ইন ইয়ার্স বাট আই ক্যান স্টিল ডু লটস অফ টাস্কস, যদি আমি সবসময় চার্জ আপ থাকছো, দিস ইজ দ্য রিয়েলিটি। ওকে, হ্যাঁ, কাজের ধরন বদলাবে কিন্তু ঘটনা হচ্ছে এখানেই। তো এখানে বলছি যে তুমি আর আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমি মনে করি ওল্ড এজ, বার্ধক্যের এখনও রয়েছে অনার এবং তার টয়েল মানে এখানে ওয়ার্ক। বার্ধক্যে পৌঁছে মানুষ কাজ করতে পারে, সম্মানিত হতে পারে। ওকে, ডেথ ক্লোজেস অল, মৃত্যুতে তো সবই শেষ। আর মানুষ মারা গেলে তারপরে তো কিছু নেই। যা কিছু করে যেতে হয় মানুষকে মৃত্যুর আগে, এবং মৃত্যু কবে আসবে আমরা কেউই জানি না। সো ইউটিলাইজ এভরি মোমেন্ট, দ্যাট ইজ দ্য সিম্পল থিওরি অফ লাইফ। মানে এটা ইউলিসিসের, এখানে আমরা কথাই পাবো না, পার্সোনালি আমি তোমাদের যেটা বলছি আর কি। সো ডেথ ক্লোজেস অল বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু সেই শেষ ফাইনাল ক্লোজারের আগে কিছু অ্যাচিভমেন্ট এখনও করা যায়। সামথিং এর মিনস বিফোর দ্য এন্ড। ওকে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, এমন কিছু কাজ করে যাবে যেটা নোবেল, এক্সট্রাঅর্ডিনারি, যার জন্য মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, অ্যাপ্রিসিয়েবল কোনো কাজ করে যাব, সেই কাজগুলো এখনও করা যেতে পারে। মে ইয়েট বি ডান, স্টিল দোজ টাস্ক মে বি ডান। এবং সে কাজগুলো কেমন হবে? নট আনবিকামিং মেন, এই কাজগুলো এমন কিছু করবো যেটা কিন্তু অযোগ্য হবে না। কাদের জন্য? ওই সমস্ত মানুষদের জন্য যারা কিনা ঈশ্বরের সঙ্গে লড়েছিল। আমরা জানি ট্রয়ের যুদ্ধে স্বর্গের যারা দেবদেবীরা মহাভারত বা অন্যান্য মহাকাব্যের রীতি মেনে আমরা দেখি কি মহাকাব্যতে দেবদেবতারাও মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছেন, ওয়ারফিল্ড ভাগ করে নিচ্ছেন। এটা মহাভারতে আমরা দেখি, কৃষ্ণকে বা অন্যান্য ক্ষেত্রেও দেখি, আমরা রামায়ণে দেখি দেবী দুর্গা রাবণের ঘরে রয়েছেন, এই সমস্ত ব্যাপারটা দেখি। তো এখানেও দেখা যাচ্ছে গ্রেসিয়ান গডস অ্যান্ড গডেসেস তারা নেমে এসেছিলেন। তো ইনি বলছেন যে এই সমস্ত মানুষেরা যারা ভগবানের সঙ্গে বা দেবদেবীদের সঙ্গে যুদ্ধক্ষেত্র ভাগ করে নিয়েছে, সরি, ওকে, নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। ওকে, আরেকটা রেফারেন্সও থাকতে পারে। এক্স্যাক্টলি আমরা দেখতে পাবো যে ইনি যখন ট্রয় যুদ্ধ থেকে ফিরছিলেন, আগেই বলেছিলাম সি গড পোসাইডনের বদমাইশিতে ইনার বাড়ি ফেরার জার্নিটা অনেক অনেক প্রলংড হয়ে গেছিলো এবং অনেক ঝামেলার মধ্যে তাকে যেতে হয়েছে। প্রত্যেকটা ঝামেলায় তিনি কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জকে ওভারকাম করেছেন। তো সেই রেফারেন্সটাও আমরা এখানে হয়তো পাচ্ছি। তো নট আনবিকামিং মেন, এমন কিছু কাজ করে যাব যেটা কিন্তু অযোগ্য হবে না, বরং যোগ্য কাজ হবে। কাদের পক্ষে? সেই সমস্ত মানুষদের পক্ষে। মানে আমি শুধু একা নই,
ট্রোজান যে সমস্ত গ্রেসিয়ান যে সমস্ত হিরোরা ট্রয়ের যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে তো আমি একজন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তো সেই রকম একজন মানুষের জন্য প্রপার কাজ হবে, এরকম কিছু কাজ করে যাওয়া যায়। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। আমরা জানি দিনের প্রথম আলো পাহাড় চূড়ায় টাচ করে, আর দিনের শেষ আলো পাহাড় চূড়া থেকে ফেড আউট করে যায়। তো সেটাই বলছি, দ্য লাইট বিগিনস টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স। মিটমিট করতে 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 আলোটা কমে আসছে পাহাড়ের চূড়োয়। ওকে, দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘদিন আস্তে আস্তে করে ক্ষয় পাচ্ছে, মিনস ইট ইজ ড্রয়িং টু ইটস এন্ড। ওকে, দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্স, আস্তে আস্তে চাঁদ উঠছে। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, প্রায় 2 ঘন্টা মতো সময়কে আমরা কিন্তু এই জাস্ট দুটো লাইনে কাভার করে দিতে দেখলাম কবিকে। একটা বলছেন যে আস্তে আস্তে করে সূর্য অস্ত যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে দিন শেষ হচ্ছে এবং চাঁদ উঠলো। এটা কত? প্রায় ঘন্টা 2 সময়। কি অসাধারণ দক্ষতায় 2 ঘন্টা সময়কে কাভার করে দিলেন। তো দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্স, আস্তে আস্তে চাঁদ উঠল। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। ওকে, গভীর যে সমুদ্র, সেখানে যেন মর্নিং সাউন্ড শোনা যাচ্ছে। ইট ইজ সারাউন্ডেড উইথ সো মেনি সাউন্ডস, মিন অ্যাকচুয়ালি হি ফিলস দ্য ইরিজিস্টেবল কল অফ দ্য ম্যারিন লাইফ, ম্যারিন অ্যাডভেঞ্চার, যেন তাকে অনেকে ডাকছে যে কাম কাম কাম, ডোন্ট রিলে। তো সেই গভীর সমুদ্র থেকে অনেক মর্নিং সাউন্ড যেন শোনা যাচ্ছে অল অ্যারাউন্ড। ওকে, কাম মাই ফ্রেন্ডস। এইবারে কিন্তু কলটা তার যারা সহ নাবিক ছিল কোমেনের তাদের উদ্দেশ্যে, হে আমার বন্ধুরা এসো, ইটস নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। আমরা বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখনও দেরি হয়ে যায়নি, খুব বেশি দেরি, যে নতুন কোনো জগৎ খুঁজে পাওয়ার পক্ষে যে সময়টা এখন রয়েছে, দ্যাট ইজ এনাফ আই থিঙ্ক। সো মার্ক দ্য অ্যাটিটিউড। যে বয়সে আমাদের বয়স্ক মানুষরা হরিনামের মালা নিয়ে জপতে থাকেন না, ওই কাজটা আমি খারাপ বলছি না, কিন্তু তারা রিটায়ার্ড লাইফ ফিজিক্যাল এবং মেন্টালি রিটায়ার্ড হয়ে যান। এটাই সবচেয়ে বড় কথা। মানুষ ততদিন রিটায়ার্ড হয় না যতদিন সে মেন্টালি রিটায়ার্ড হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে সেই রকম একটা এজে দাঁড়িয়ে, বা তার থেকেও আরও বেশি এজেড অবস্থাতে তিনি অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং লিড করছেন পুরো বিষয়টা। ওকে, সো কী বলছে যে কাম মাই ফ্রেন্ডস, ইটস নট টু লেট, অনেক দেরি হয়ে যায়নি কিন্তু নতুন জগৎ খুঁজে নেওয়ার জন্য। পুশ অফ। ওকে, লেটস সেট আউট। পুশ অফ মিনস চলো, বেরিয়ে পড়ি। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার। অ্যাকচুয়ালি আগের দিন যখন দাঁড় টানা নৌকার একটা অপশান থাকতো, কারণ সবসময় হাওয়া যদি না থাকে তখন এপাশে একটা রো ওপাশে একটা রো, দাঁড়িরা ওরম্যান যারা থাকতো তারা কিন্তু দাঁড় টানতো ছপ 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 ছপ। মানে ওই আমাদের যে নৌকাবাইজ প্রতিযোগিতা হয় সেখানে যেরকম একসঙ্গে অনেক দাঁড় টানা হয়, তেমনিভাবে যখন বাতাস বসে যেত দাঁড় টানার ব্যাপার থাকতো। তো চলো আমরা সারিবদ্ধভাবে বসে, বিং সিটেড অর সিটিং ইন অর্ডার, স্মাইট লেটস স্ট্রাইক দ্য সাউন্ডিং ফারোজ। অ্যাকচুয়ালি ফারো কথাটা চাষের সঙ্গে রিলেটেড। আমরা জানি লাঙ্গল যখন দেওয়া হয়, অর্থাৎ এখনকার ট্র্যাক্টর বা পাওয়ার টিলার নয়, যেটা আগেকার দিনের পুরনো যেই কাঠের লাঙ্গল, সেখানে যখন ফলা মানে সামনে গরু টানছে, ফলা যখন মাটি চিরে চিরে বেরিয়ে যায় ওই লোহার ফলা, তখন দুদিকে মাটি উল্টে পড়ে, মাঝখানটা গর্ত তৈরি হয়ে যায়। এই পুরো সেকশনটা গর্ত সহ মাটির এই পুরো যে একটা রো, এটাকে বলা একটা ফারো। অ্যাকচুয়ালি ইমেজটা এখানে কেন আনা হয়েছে না, সমুদ্রে যখন জাহাজ বা নৌকো চলে তখন একটা অলমোস্ট ফারো তৈরি হয়, যেন জল কেটে কেটে এগিয়ে চলে। সেটাই বলছি যে সাউন্ডিং ফারোজ, কারণ ঢেউ আসছে, ঢেউগুলো সশব্দে আছড়ে পড়ছে এবং তাকে ভেঙে ছুটছে আমাদের জাহাজ, ফলে একটা সাউন্ড তৈরি হচ্ছে। সেই সাউন্ডিং ফারোগুলোকে চলো আমরা স্মাইট করি, মানে লেটস হিট উইথ আওয়ার ওর্স। ফর মাই পারপাস, আমার উদ্দেশ্যকে আমি দেরি করতে চাইছি না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট। আমি সূর্যাস্তের যে দিগন্ত রেখা তার বাইরেও দেখতে চাই। অ্যাকচুয়ালি এটা রিয়েলি পসিবল না, আমরা জানি দিগন্ত রেখা কখনো ছোঁয়া যায় না, বাট অ্যাকচুয়ালি মার্ক দ্য টার্গেট, মার্ক দ্য অ্যাটিটিউড। ওই যে বলেছিল না, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। তিনি বলছেন যে আমি সূর্যের যে দেশ, সূর্যাস্তের দেশ, সেই দেশও পেরিয়ে যেতে চাই, মানে এন্ডলেস একটা আমি অ্যাডভেঞ্চারে যেতে চাই। ওকে, টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স। এটা আমি একটু আগে বলেছিলাম, গ্রেসিয়ানরা বিশ্বাস করতো যে সূর্যসহ বা অন্যান্য নক্ষত্ররা তার চান করতে যায়, রাতের শেষে চান করতে যায় এবং পরের দিন ফ্রেশ হয়ে আবার আসে। তো বাথ অফ ওয়েস্টার্ন স্টার্স মিনস পশ্চিম দিকের যে আকাশ বা দিগন্ত রেখা, সেইখানে আমি যেতে চাই। ওকে, ইন দ্য সানসেট অ্যান্ড বাথস অফ দ্য অল ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। যতদিনে না আমি মারা যাই ততদিন আমি এই প্রক্রিয়া চালিয়ে যেতে চাই। ইট মে বি, এটা হতে পারে, দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন।
যে সমস্ত গালফ রয়েছে, উপসাগরগুলো রয়েছে, গালফ এরিয়াগুলো হয় কি ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়, ওখানে ওয়াটার কারেন্টস খুব সুইপ থাকে, সেই গালফগুলো আমাদেরকে, বা ওখানে খুব রাফ ওয়েভসও থাকে, ক্রস কারেন্টস থাকে, এই সমস্ত প্রবলেমস থাকে সমুদ্রে, সেগুলো আমাদেরকে ডুবিয়ে দিতে পারে, সাবমার্জ করে দিতে পারে। উই মাইট গেট সাবমার্জ, গেট ড্রাউন্ড টোটালি। ওকে, আমরা ডুবে যেতে পারি, জল ডুবে মারা যেতে পারি। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এটাও হতে পারে আমরা সেই হ্যাপি আইলস, যেটা গ্রেসিয়ানরা ইমাজিন করতো, ইমাজিনারি একটা আইল্যান্ডের কথা ভাবতো, যেখানে তাদের সমস্ত বড় বড় যারা হিরোজ আফটার দ্যার ডিমাইজ, তাদের সোলসগুলো নাকি ওইখানে বাস করে। সো দ্যাট হ্যাপি আইলস, ওকে, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং ওখানে হয়তো মৃত্যু যদি ঘটেও তিনি কনফিডেন্ট তিনিও একজন গ্রেট ওয়ারিয়ার, তো তার সোলও গিয়ে ওখানে গিয়ে পৌঁছবে, এবং সেই গ্রেট অ্যাকিলিস যিনি মৃত হয়ে, মানে যিনি মারা গিয়েছিলেন, নিহত হয়েছিলেন কোথায় না ট্রয়ের যুদ্ধে, তার সঙ্গে হয়তো দেখা হবে। খুব ভালো বন্ডিং ছিল, তাই হি উইসেস টু মিট অ্যাকিলিস ইভেন আফটার হিজ ডেথ, অ্যান্ড দ্য মিটিং উড বি বিটুইন টু গ্রেট হিরোইক সোলস, ওকে, হুম উই নু, যাকে আমরা জানতাম। ইয়েস, দ্য মাচ ইজ টেকেন, যদিও অ্যাকচুয়ালি এই যে হ্যাপি আইলস কথাটা বললাম, এটা একটা লেজেন্ডারি আইল, এবং এটা ইমাজিন করা হয় যে ওখানে সবাই মানে অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ড অফ দ্য গ্রেট সোলস অফ দ্য গ্রেট হিরোজ, দ্যাট ইজ দ্য ইমাজিনারি ম্যাটার। ওকে, তো কী বলছে যে দ্য মাচ ইজ টেকেন, যদি অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, মিনস কে নিয়ে নিয়েছে, বয়স, সময়, টাইম হ্যাজ টেকেন সো মাচ ফ্রম হাস, মাচ অ্যাবাইডস, এখনও কিন্তু অনেক কিছুই পড়ে রয়েছে। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট টু নোট। আমরা সবসময় কী নেই ভাবি, কী নেই থেকে বড় কথা হচ্ছে আমার কী রয়েছে সেইটাকে ম্যাগনিফাই করা, সেটাও ফোকাস করা উচিত। আমরা ঠিক উল্টোটা করি। শাহরুখ খান যখন আজকে শাহরুখ খান হয়ে ওঠেননি, তিনি কিন্তু ভাবতেন প্রতিদিন, একটা সৌরভ গাঙ্গুলি আমি সাক্ষাৎকারে শুনছিলাম যে KKR ড্রেসিং রুমে শাহরুখের সঙ্গে ভাগ করা মুহূর্তগুলো তিনি বলছিলেন, তিনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, দিনের শেষে ফিরে বলতেন যে আমার কী নেই আমি ভাববো না, আমার কী আছে সেটা নিয়ে আমি বেস্ট হবো, এটাই আমার হচ্ছে একমাত্র ড্রাইভিং ফোর্স। সেখানে বলছে অনেক কিছু চলে গেছে, যেটা পড়ে আছে সেটা কিন্তু অনেক কিছুই। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, এখন যদিও আমরা, মিনস আমি এবং আমার যারা সহ নাগরিকদের কথা উনি বলছেন, আমরা যদিও এখন সেই লেভেলের স্ট্রং পিপল নেই, দ্যাট কাইন্ড অফ স্ট্রেংথ, এখানে অ্যাকচুয়ালি ইউজ অফ দ্য অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। তো বলছে অ্যান্ড নাও অলদো উই আর নট দ্য সেম স্ট্রেংথ হুইচ ইন ওল্ড এজ, যে স্ট্রেংথ বা যে স্ট্রং পিপলরা যে লেভেলের স্ট্রেংথ দিয়ে আমরা পুরোনো দিনগুলো, সেই দিনগুলোতে মুভড আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গ পৃথিবী সব কিছুকে নাড়িয়ে দিয়েছিলাম, স্বর্গমর্তকে নাড়িয়ে দিয়েছিলাম। কারণ মহাভারত বলো, ইলিয়াড ওডিসি বলো, সব জায়গাতে আমরা দেখবো কি রামায়ণ বলো, যে এই যুদ্ধে স্বর্গমর্ত দুটো স্ফিয়ারই ইনভলভ হয়ে যায়, দেবতারও নেমে আসেন, এবং সেখানে বলছি আমরা নাড়িয়ে দিতে পেরেছিলাম, ভগবানদেরকে নামিয়ে আনতে পেরেছিলাম। তো সেই মানুষরা কি জাতা মানুষ, আমাদের মতো কমন পিপল? অফকোর্স নট, সুপার হিউম্যানিক, একদম ডিটেলাইক ক্যারেক্টার্স, দেবদেবীদের মতো স্ট্রেচারে তারা মানুষ। তো মুভড আর্থ অ্যান্ড হেভেন, হেভেন ইন স্কাই, or that is sorry, earth and heaven, heaven is of course স্বর্গ, that which we are, এবং এটাও ঠিক যে আমরা যা, আমরা ঠিক তাই, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। অ্যাকচুয়ালি বারবার আমি যে কথাটা বলছিলাম এতক্ষণ ধরে, সেই কথাটাতেই কিন্তু আস্তে আস্তে করে তিনি কনক্লুড করছেন যে মানুষ শরীরে কম বাঁচে, মনে বেশি বাঁচে। তো আমরা কেমন ধরনের মানুষ? আমরা হচ্ছে গিয়ে হিরোইক হার্টস, এবং আমাদের টেম্পারামেন্ট একই। So we are unified by not place of birth, not other matters, but by mind. Made weak by time and fate, সময় এবং নিয়তি বা ভাগ্য আমাদেরকে হয়তো দুর্বল করে দিয়েছে ফিজিক্যালি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু এখন আমাদের উইল পাওয়ার সমানভাবে, বা মানে নট দ্যাট কাইন্ড অফ উইক ওয়ান দ্যাট ক্যানট মেক এনি ভেঞ্চার অর অ্যাডভেঞ্চার ইয়েট। তো এখন কিন্তু আমরা স্ট্রং রয়েছি উইল পাওয়ারের দিক থেকে, ফিজিক্যালি মেবি একটু উইক হয়ে গেছে। কতটা স্ট্রং রয়েছি আমরা উইল পাওয়ারের দিক থেকে? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ভিক্টোরিয়ান লাইন, আই পার্সোনালি ফিল। এটা যতটা না ইউলিসিসের কথা, ভিক্টোরি যুগের টোটাল যে পিপলস মাইন্ডসেট, সেটা এখানে তুলে ধরা হয়েছে লাস্ট লাইনে। আমরা ততটাই স্ট্রং রয়েছি, এখানে চেষ্টা করতে পারি, এখনও খুঁজতে পারি, মিনস ডিসকভারিতে যেতে পারি, খুঁজে পেতে পারি, এবং কখনো হাল ছেড়ে দেবো না আমরা।
এই মানসিকতা সেই মানসিকতা যে মানসিকতা স্টিল স্ট্রাইভিংয়ে বিশ্বাস করে, সিকিংয়ে বিশ্বাস করে, ফাইন্ডিং আউটে বিশ্বাস করে এবং নট ইল্ডিংয়ে বিশ্বাস করে। অ্যাকচুয়ালি কথা আছে না যে উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। যারা জেতে তারা কখনো হাল ছেড়ে দেয় না, যারা হাল ছেড়ে দেয় সহজে তারা কখনো জীবনে জেতে না। অলমোস্ট সেম কথাটা এখানে প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। এবং ভিক্টোরীয় মানুষেরা কিন্তু এই ধরনের ব্যাপারটাতেই বিশ্বাস করতো, বিশেষ করে যারা অ্যাডভেঞ্চারাস মানুষ ছিলেন বিভিন্ন ফিল্ডে। তো আমরা এই কবিতাটা শেষ করলাম এবং অফকোর্স এই কবিতায় আমরা ইউলিসিসকে যে ধরনের মানুষ হিসাবে দেখলাম সেই মানুষটিকে কিন্তু ডেফিনেটলি ঘরোয়া 10টা-5টা আলু ভাতে মার্কা মানুষ বলে তো মনেই হচ্ছে না। এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে যারা সো-কল্ড অসাধারণ তাদের থেকেও কয়েক লেভেল ওপরে মানুষ, যে মানুষটা বার্ধক্যের একদম শেষ সীমায় এসেও অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য প্রস্তুত। দ্যাট ইজ দ্য ম্যাটার টু নোট। এবং এই কবিতাটা এক্স্যাক্টলি তোমাদের আমি একদম ডিটেলসে পড়ালাম, প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদের মিনিং বলে দিয়েছি এবং তোমরা খুব টেক্সটটা ভালো করে পড়বে, কারণ টেক্সটটা ভালো করে না পড়লে কিন্তু উত্তর দেওয়া খুব মুশকিল আছে। এবং পরবর্তী সময়ে যে সমস্ত মানে প্রাসঙ্গিক যে কথাগুলো আমি বলেছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে আলটিমেটলি পরীক্ষাটা ভালো হবে। সো কবিতাটা আমরা আজকে এখানে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে পরে কোনো একটা টেক্সট নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।